আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে যদি তোমরা চলে আসো, সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে এখানে তোমাদেরকে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সর্বপ্রথম শূন্যস্থানগুলির উত্তর একটু দেখে ফেলি। আচ্ছা, এখানে মূলত তো তোমাদেরকে 3টি শূন্যস্থান দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, 1 নম্বর শূন্যস্থান, কৃষি যন্ত্রপাতি 2 প্রকার, তার মানে শূন্যস্থানে বসবে 2। এরপরে দেখো, পাওয়ার টিলার দ্বারা দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা যায়, তার মানে শূন্যস্থানে বসবে দ্রুত ও গভীরভাবে, তাই না? এরপর 3 নম্বরে বলা হচ্ছে পোলো মাছ ধরার একটি প্রাচীন পদ্ধতি, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে মাছ, তাই না? আচ্ছা, এরপরে তোমরা যদি দেখো, তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে যে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, অর্থাৎ বাম পাশের শব্দগুলোর সাথে তোমাদেরকে ডান পাশের শব্দের মিল করতে হবে। তো চলো আমরা একটু মিলকরণগুলি দেখে ফেলি, মিলকরণের উত্তরগুলি একটু দেখে নেই। দেখো, বাক্য মিলকরণ 1 নাম্বার, দেখো লাঙ্গল জমি চাষ। এরপরে দেখো 2 নাম্বার আগাছা নিড়ানি, 3 নাম্বার প্যাডেল থ্রেসার মারাই যন্ত্র, 4 নাম্বার মাছের জাল এবং 5 নাম্বার মাটির হাঁড়ি ডিম সংরক্ষণ। তো বাম পাশের শব্দগুলির সাথে কিন্তু এই ডান পাশের শব্দগুলি তোমাদেরকে দিতে হবে। তো এরপরে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আমরা যদি দেখি, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে মূলত তোমাদেরকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো যে কৃষি প্রযুক্তি কাকে বলে? উত্তর, কৃষি কাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি। এরপর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 5টি কৃষি যন্ত্রপাতির নাম লেখো। উত্তর, 5টি কৃষি যন্ত্রপাতির নাম হলো 1 মোল্ডবোট লাঙ্গল, 2 ন্যাপস্যাক স্পেয়ার, 3 প্যাডেল প্রেসার, 4 পাওয়ার টিলার ও 5 সেন্ট্রিফিউগাল পাম্প, তাই না? আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে লাঙ্গল ব্যবহারের সুবিধা লেখো। উত্তর, লাঙ্গল ব্যবহারের সুবিধার নিচে দেওয়া হলো 1 লাঙ্গল সহজলভ্য ও দেশীয় উপাদান দ্বারা তৈরি, 2 লাঙ্গল তৈরি করা ও পরিচালনা সহজ, 3 লাঙ্গল ওজনে হালকা বলে বহন করা সহজ। তো এই ছিল তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আমরা এখান থেকে তোমাদেরকে যে বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর একটু দেখে ফেলি। বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো 1 নম্বর প্রশ্ন এখানে কিন্তু বলা হচ্ছে রচনামূলক প্রশ্ন, যে জমি চাষের জন্য লাঙ্গলের যে ধারাবাহিক পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। তো উত্তরটি তোমরা এখান থেকে একটু দেখো। উত্তরে বলা হচ্ছে লাঙ্গল দেশি লাঙ্গল হিসেবেই অধিক পরিচিত। একটি কাঠকে বাঁকা করে কাঠের আগায় লোহার একটি ফলক বা ফাল লাগানো হয়। এই ফলকের সাহায্যেই লাঙ্গল মাটি চিরে জমি চাষে। লাঙ্গলের উপরের অংশকে বলা হয় হাতল। এই হাতল চেপে ধরেই কৃষকেরা জমিতে লাঙ্গল চালনা করেন। লাঙ্গলের মধ্যস্থানে একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথে প্রায় 8 ফুট লম্বা একটি কাঠ যুক্ত করা হয়, যার আগায় 4-5টি দাঁত বা খাস কাটা থাকে। এটাকে ইস বলা হয়। ইসের খাঁজে রশি বেঁধে জোয়ালের সাথে লাঙ্গল লাগানো হয়। ইস যাতে লাঙ্গলের সাথে ভালোভাবে আবদ্ধ থাকে সেজন্য ছোট কাঠের একটি খিল ব্যবহার করা হয়। দেশি লাঙ্গলের উন্নত রূপ হিসেবে আসে মোল্ডবোট লাঙ্গল, যার কার্যক্ষমতা দেশি লাঙ্গলের চেয়ে বেশি। এরপর আরও উন্নত ও দ্রুতগতি সম্পন্ন রূপ হিসেবে এসেছে পাওয়ার টিলার ও ট্রাক্টর। এগুলো দিয়ে দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা সম্ভব হচ্ছে। এরপর প্রশ্ন নম্বর 2 বলা হচ্ছে কি, দেখো খাঁচায় মাছ চাষ একটি কৃষি প্রযুক্তি, কথাটি ব্যাখ্যা করো। এর উত্তরটি আমরা একটু দেখি। দেখো উত্তর, দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। তাদের অনেক পরামর্শের মধ্যে খাঁচায় মাছের চাষ একটি। বাংলাদেশে খাঁচায় মাছ চাষ মৎস্য বিশেষজ্ঞদের একটি অনুমোদিত প্রযুক্তি। যেসব এলাকায় নদী, নালা, হাওর, খালবিল আছে কিন্তু পুকুর নেই, সেসব এলাকার কৃষকেরা খাঁচায় মাছ চাষ করতে পারেন। নদীতে বা বিলে যা যে কোনো উন্মুক্ত জলাশয়ে খাঁচার মাধ্যমে পুকুরের আকার বানিয়ে ভূমিহীন অথবা সচ্ছল কৃষকেরা যারা নদীটির হাওর, বিল বা উপকূল অঞ্চলে বসবাস করেন তারা খাঁচায় মাছ চাষের এই সুযোগ গ্রহণ করেন, তাই না? এরপর বলা হচ্ছে কি, দেখো খাঁচায় মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ পদ্ধতিতে তেলাপিয়া
দেখো এই পদ্ধতিতে তেলাপিয়া, নাইলোটিকা ও কার্প জাতীয় মাছ চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। খাঁচায় মাছ চাষ করতে সাধারণত কৃষি উপকরণ বাঁশ, বেত, খুঁটি, জাল ব্যবহার হয় এবং মূলত কৃষকেরা এ প্রযুক্তিতে মাছ চাষ করে থাকেন। এমনকি খাঁচা তৈরি করতে প্রয়োজনীয় এ উপকরণসমূহ কৃষকেরাই উৎপাদন ও তৈরি করতে পারেন। উল্লেখিত কারণেই খাঁচায় মাছ চাষ পদ্ধতি একটি কৃষি প্রযুক্তি। আচ্ছা, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে দেখো। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি ফসল মাড়াই করে? উত্তরটি হবে দেখো একের খ নাম্বার প্যাডেল থ্রেচার, তাই না? 2 নম্বরে বলা হচ্ছে ভালো বীজে গজানোর হার কমপক্ষে শতকরা কত ভাগ? উত্তরটি হবে 2 এর খ নাম্বার 80 ভাগ, তাই না? এরপর দেখো তোমাদের এখান থেকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে যেটি পড়ে তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেজ প্রস্তুত করে থাকেন? আচ্ছা, তো উদ্দীপকটা আমরা পড়ি এখান থেকে। দেখো যে মমতাজ মিয়া তার দুগ্ধ খামারে সবুজ ঘাসের অভাব মেটানোর জন্য প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে সাইলেজ প্রস্তুত করেন। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেজ প্রস্তুত করে রাখলেন? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার বর্ষাকালে, তাই না? এবার 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সাইলেজ প্রস্তুতের ফলে মমতাজ মিয়ার খামারে নিচের কি কি হবে? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ সারা বছর সুষম খাদ্য সরবরাহ হবে এবং 2 নাম্বার কাঁচা ঘাসের অপচয় রোধ হবে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফসলের পোকামাকড় দমনের জন্য ব্যবহৃত কৃষি উপকরণ কোনটি? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার নিড়ানি। আচ্ছা, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্দীপকটি আগে পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম। এখানকার কৃষকেরা কৃষিকাজে যন্ত্র নির্ভর। তাদের ফসলের ফলন পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় অনেক বেশি। কৃষি কর্মকর্তা রাসেল সাহেব পার্শ্ববর্তী হরিপুর গ্রামের কৃষকদের কাশিমপুর গ্রামের মতো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি হরিপুরের কৃষকদেরকে উঠোন বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদান করেন এবং কাশিমপুর গ্রামের কৃষকদের কার্যক্রম সরজমিনে দেখতে নিয়ে যান, তাই না? তো চলো আমরা ক খ গ খ প্রশ্নচারটির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কৃষি প্রযুক্তি কাকে বলে? উত্তর কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি। খ নম্বর আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে, ব্যাখ্যা করো। উত্তর আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রের কার্যক্রমকে সহজতর করে তুলেছে। যেমন আগে জমি চাষে দেশি লাঙল ব্যবহার করা হতো যাতে সময় ও শ্রম দুটোই বেশি লাগতো, কিন্তু বর্তমানে জমি চাষে ব্যবহার হচ্ছে ট্রাক্টর, যার মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে। আবার ফসল কাটার যন্ত্র, মাড়াই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে সব কাজ শেষ করা যাচ্ছে। এভাবে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সময়ের অপচয় রোধ করছে। এবার গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে কাশিমপুর গ্রামের কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো। উত্তর কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম। এর মানে এই গ্রামের কৃষকরা তাদের কৃষিকাজের প্রতিটি ধাপে আধুনিক কলাকৌশল ব্যবহার করে চাষাবাদ করে থাকে। যেমন জমিতে সময় মতো সার প্রয়োগ, জমি চাষে ট্রাক্টর ব্যবহার, উন্নত জাতের বীজ ব্যবহার, আচ্ছা ফসল কাটা ও মাড়াই ঝাড়াই যন্ত্র ব্যবহার করা ইত্যাদি। কৃষিকাজে আধুনিক এসব প্রযুক্তি ব্যবহারের ফলে এই গ্রামের কৃষকেরা ফসল চাষের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে সক্ষম হচ্ছেন, যা ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভের মূল বিষয়। কাশিমপুর গ্রামের কৃষকদের বেশি ফলন লাভের কারণ এটাই, তাই না? ফলন লাভের কারণ এটাই, তাই না? আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে হরিপুর গ্রামের কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটির মূল্যায়ন করো। তো এখান থেকে উত্তরটি দেখো রাসেল সাহেব একজন কৃষি কর্মকর্তা। তিনি লক্ষ্য করেছেন হরিপুর গ্রামের কৃষকেরা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না, এ কারণে তারা ফসলের ফলনও আশানুরূপ পান না। পক্ষান্তরে কাশিমপুর গ্রামের কৃষকরা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ফলন লাভে সক্ষম হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা হিসেবে রাসেল সাহেব হরিপুর গ্রামের কৃষকদের জন্য উঠোন বৈঠকের আয়োজন করেন এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়ে উঠবে, প্রত্যাশা মাফিক ফলন পাওয়া যাবে। এই বিষয়গুলো হাতে কলমে দেখানোর জন্য তিনি হরিপুর গ্রামের কৃষকদের নিয়ে কাশিমপুর গ্রামে যান এবং সরেজমিনে আধুনিক প্রযুক্তির কার্যক্রম দেখান। এরপরে দেখো হরিপুর গ্রামের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য রাসেল সাহেবের এ উদ্যোগ একটি বাস্তবসম্মত ও কার্যকর পন্থা। যে কোনো গ্রাম বা এলাকাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর হবে। রাসেল সাহেবের উদ্যোগটি হরিপুর গ্রামকেও আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে সক্ষম হবে। এই গ্রামের কৃষকরাও ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভে সক্ষম হবে, তাই না?
এরপরে দেখো আমরা তোমাদের এখান থেকে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে যে উদ্দীপকটা আছে সেটা একটু আগে পড়ে ফেলি। দেখো 2 নম্বর উদ্দীপক, সৃজনশীলের উদ্দীপকটি 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো যে সচেতন কৃষক রফিক সাহেব ফসল উৎপাদনের জন্য সবসময় ভালো গুণসম্পন্ন বাছাইকৃত বীজ ব্যবহার করেন। এবছর গম চাষের জন্য তিনি কিছু বীজ ক্রয় করেন। বীজগুলো থেকে 100 গ্রাম বীজ নিয়ে বাছাই করে তিনি নিম্নের বস্তুগুলো পান, তাই না? এখানে তোমাদেরকে বস্তুগুলো দেওয়া হয়েছে, তোমরা একটু এখান থেকে পড়বে। তো চলো আমরা এখান থেকে ক খ গ খ প্রশ্ন জাতির উত্তর একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভালো বীজের রং কেমন হবে? উত্তর, ভালো বীজের রং স্বাভাবিক হবে। এবার খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো যে বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেয়, ব্যাখ্যা করো। উত্তর, দেখো উন্নত জাতের বীজ বলতে এমন বীজকে বোঝায় যা সকল ধরনের দোষ ও মিশ্রণ মুক্ত এবং পরিষ্কার, পুষ্ট ও স্বাভাবিক আকারে হয়ে থাকে। উন্নত জাতের বীজে যদি সামান্য পরিমাণে অন্য কিছুর মিশ্রণ থাকে তবে সে বীজকে আর উন্নত জাতের বীজ বলা যাবে না। এই মিশ্রণ উন্নত জাতের বীজের গুণকে নির্গুণ করে দেয়। এ বীজ দিয়ে আরও ভালো ফসল উৎপাদন সম্ভব হয় না। গ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো। উত্তর, আমরা জানি বাছাইকৃত বীজের শতকরা হার সমান সমান মোট বীজ অবসায়িত বস্তু ভাগ মোট বীজ গুণন 100, তাই না? তো দেখো রফিক সাহেব বাছাইকৃত রফিক সাহেব বাছাইয়ের জন্য মোট 100 গ্রাম বীজ নেন, যা বাছাই করে নিচের অবসায়িত বস্তুগুলো পান। যেমন অন্য জাতের বীজ 6 গ্রাম, ভাঙা ও পোকা খাওয়া বীজ 6 গ্রাম, অপুষ্ট বীজ 3 গ্রাম, আগাছার বীজ 1 গ্রাম এবং জড় পদার্থ হচ্ছে 1 গ্রাম, তাই না? এরপরে দেখো মোট অবসায়িত বস্তু, তো আমরা এখানে সবগুলো কিন্তু যোগ করে দিয়েছি না, 5 6 3 1 1, যেটি তোমাদের এখানে ছিল, তাই না? যে 5 6 3 1 1, 5 6 3 1 1, এই মোটে হচ্ছে 16 গ্রাম, তাই না? দেখো 5 আর 6 11, আর 3 14 15 এবং 16। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু অন্য জাতের বীজ কিন্তু 5 গ্রাম হবে, একটু ঠিক করে নিবা তোমরা। আচ্ছা, তো এখান থেকে তারপরে দেখো বাছাইকৃত বীজের শতকরা হার 100 মাইনাস বা বিয়োগ 16 গুণন 100, তাই না? অর্থাৎ এই দুটোকে তোমাদেরকে বিয়োগ করে 100 সাথে ভাগ করে যা হবে তার সাথে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? অর্থাৎ দেখো 100 থেকে 16 বাদ দিলে 84, তার সাথে 100 ভাগ এবং গুণ 100, যার সর্বমোট আসে কিন্তু 84%, তাই না? এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে, দেখো যে অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো। উত্তর, অধিক ফসল উৎপাদনের জন্য উন্নত মানের ভালো বীজ একটি গুরুত্বপূর্ণ শর্ত। কৃষি বিজ্ঞানীদের মতে কেবলমাত্র উন্নত মানের ভালো বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন শতকরা 15 থেকে 20 ভাগ বাড়ানো সম্ভব। পক্ষান্তরে বীজ যদি ভালো মানের না হয় তবে ফসলের উৎপাদন অনেক কম হবে, যেটুকু উৎপাদন হবে তাও মানসম্মত হবে না। ফসল উৎপাদনে ভালো গুণসম্পন্ন বীজের ভূমিকা সম্পর্কে রফিক সাহেব জানতেন, তাই তিনি ফসল চাষের জন্য বীজ ক্রয় করে বীজগুলো বাছাই করে নিতেন। এতে করে বাজার থেকে কেনা উন্নত মানের বীজগুলো আরও গুণসম্পন্ন হয়ে উঠত। এ ধরনের বাছাই করা বীজ থেকে লাগানো ফসলের উৎপাদন সবসময় প্রত্যাশা মাফিক বা তার চেয়ে বেশিও হয়, তাই না? আচ্ছা, কারণ এক্ষেত্রে বীজের কোনো অপচয় হয় না, প্রতিটি বীজ থেকেই ফসল উৎপাদন হয়। সুতরাং অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের বীজ বাছাইকরণ কাজটি সবার জন্যই অনুকরণীয় একটি কাজ। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।